ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে আড্ডা, সঙ্গে অবশ্যই সোনালী দেখতে দেখতে দ্বাদশতম পর্বে পদার্পণ করলো। আর চায়ের সঙ্গে টা বলতে যা বুঝি, আমি টাটাকে আড্ডা বলেই মানি। চায়ের সঙ্গে আড্ডা, সঙ্গে কে? সঙ্গে সোনালী এবং আমার এই আড্ডা ঘরে এক একজন বিশেষ অতিথিদের আমি আমন্ত্রণ জানাই। আজকে আমি যাকে আমন্ত্রণ জানিয়েছি আমার আড্ডা ঘরে, তার নামের অর্থ হচ্ছে স্তুতি। সে কিন্তু অনেকগুলো গুণের অধিকারিণী। একাধারে মেধাবিনী কলেজে পড়ায়, সে কিন্তু সরকারি কলেজের অধ্যাপিকা। এমএসসি করে এমটেক করে কলেজে পড়াচ্ছে, তার সঙ্গে সঙ্গে সঙ্গীতও সমানভাবে পারদর্শী। ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, ধ্রুপদী, ঠুংরি, দাদরা, এছাড়াও আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, শ্যামা সঙ্গীত দক্ষতার সঙ্গে পরিবেশন করে। আর শুধুমাত্র সঙ্গীতে নয়, সে কিন্তু খেলোয়াড়ও। কি খেলোয়াড়? সে হচ্ছে তীরন্দাজি। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও সে সমানভাবে ছড়িয়ে রয়েছে। পরপর 10 বছর সে চ্যাম্পিয়ন হয়েছে রাজ্য স্তরে। এই জন্য সে কিন্তু বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এখন এই মুহূর্তে সে জাতীয় স্তরে কিন্তু বিচারক এবং 2018 সালে সুইজারল্যান্ডে সেমিনার অ্যাটেন্ড করতে গেছে। তাহলে বুঝতে পারছেন তো, রিক রায় নামটা বলে ফেললাম আপনাদেরকে, তোমাদের সঙ্গে তোদের সঙ্গে আমি শেয়ার করেই ফেললাম যে আড্ডা ঘরে আমার সঙ্গে এসেছে আড্ডা দিতে, তার নাম হচ্ছে রিক রায়। এই রিক রায়ের সঙ্গে তোমাদের সঙ্গে তোদের সঙ্গে আপনাদের সঙ্গে অবশ্যই পরিচয় করিয়ে দেব। তার আগে দুইটি কথা আরো আরেকবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিই। এই যে শুধুমাত্র খেলাধুলো, পড়াশুনো, গান তা কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু সে অনুবাদের কাজটিও করে থাকে। তার বাবা বিশিষ্ট কবি, প্রাবন্ধিক এবং সাহিত্যিক। তার বাবার লেখা একটি বই দ্য মাদার ট্রি ইংরেজিতে অনুবাদ করেছেন এবং বহু প্রশংসিত হয়েছেন। তাহলে আলাপ করিনি? আমি তো আলাপ করবই, তার সঙ্গে সঙ্গে আপনাদেরও সঙ্গে থাকতে হবে। নামটা একটু তাড়াতাড়ি বললাম না দেরিতে বললাম আমি জানি না, আলাপ করে নিচ্ছি। আমাদের মধ্যে যে এসেছে আমার আড্ডা ঘরে, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে আড্ডা, সঙ্গে অবশ্যই সোনালী, এই আড্ডা ঘরে রিক রায়কে আমি ডেকে নিচ্ছি। সুস্বাগতম রিক রায়, তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার এই আড্ডা ঘরে যে এসেছো। আর তোমার আমার এই আড্ডা ঘরে এসে কেমন লাগছে বলো? আমি খুব 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 আপ্লুত এবং আমি কৃতজ্ঞ যে তুমি আমাকে এই আড্ডা ঘরে ডেকেছো এবং এত কিছু যে বললে, সেটা গুরুত্বের সঙ্গে এবং তোমাদের মতো মানুষের আশীর্বাদ ছাড়া হয়তো কিছুটা করতে পেরেছি। আশা করবো আরো কিছুটা করতে পারবো। এত কিছু বলেছো, সেটার আমি মানে টোটাল ব্যাপারটা অ্যাকচুয়ালি কিনা সেটা আমি জানি না। না, তোমার এটা বলতে পারি, তোমার এটা বিনয়। তুমি এরকম, আমি জানি তুমি খুব শান্ত। আজকে তোমার আমি পরীক্ষাই দেব, পরীক্ষা মানে রীতিমতো শান্তের পরীক্ষাই দেব যে তুমি সত্যি সত্যি এতটাই শান্ত, নাকি একটু দুষ্টুমিও করো। বাবা মার বাধ্য সন্তান, নাকি তুমি একটু রেগেও যাও, নিজের মতামত ব্যক্ত করো এবং তোমার যদি নিজের ইচ্ছে পূরণ না হয় তাহলে কি তুমি বাবা মার সঙ্গে কোন রকম ঝগড়া বা বিদ্রোহ করো? সেটা আগে বলো। না না, আমি রেগেও যাই, রাগবো না কেন? সে তো নিশ্চয়ই রেগে যায়, কিন্তু ইচ্ছে পূরণ না হলে রাগার ব্যাপারটা নয়। কিন্তু এমনি বেশ রাগি মাঝে মধ্যে। বাবা একটু বকা খেয়ে যায়, মা একটু কম বকা খায়, কিন্তু বাবা একটু বেশি বকা। মানে টিচার হয়ে তুমি স্টুডেন্টদের যেরকম বকা দাও, বাড়িতে তার মানে বকা চকা চলে, মাঝে মাঝে চলে। আচ্ছা, তোমার এই যে এতগুলো দিক তোমার সঙ্গে যে আমার বহু মঞ্চে দেখা হয়েছে এবং তোমার সঙ্গীত আমি শুনেছি, সঙ্গীতে তো আমি আসবোই, একটার পর একটা সঙ্গীত তোমার শুনতেই হবে। আমি যেটা বলছি সেটা হচ্ছে তোমার এই যে বেড়ে ওঠা, তোমার নামের মধ্যেই তো স্তুতি। তা মা বাবা কি প্রথম থেকেই জানতেন? কারণ তোমার নাম যে স্তুতি, সেটা স্তুতি আমি এই জন্য বলছি, রিকের মানে হচ্ছে স্তুতি। এই যে রিক নামটা তোমার বাবা মা রেখেছেন, তোমার কি মনে হয় এই নাম রাখাটা তুমি সার্থক করতে পেরেছো? সার্থক করতে পেরেছি কিনা সেটা তো আমি যতটা জাস্টিফাই করতে পারবো সেটা
বাইরের মানুষেরা বা আমার থেকে যারা বড়রা আছেন তারা হয়তো বেশি বলতে পারবেন, কিন্তু আমি একটা জায়গায় পড়েছিলাম, এই নামটা অ্যাকচুয়ালি বাবাই দিয়েছে, কিন্তু আমি যতদূর জানি বাবার কাছে শোনা ঠাকুরদার পছন্দ মতো বাবার এই নামকরণ করা। তো কিন্তু আমি একটা জায়গায় পড়েছিলাম যে নামের সঙ্গে তার জীবন, যেহেতু নাম নিজের থেকে বেশি অন্য কেউ ব্যবহার করে, তাই নাম যেটা থাকে সেটার অ্যাকচুয়াল যে মিনিং হয় সেটা তার জীবনে খুব প্রভাব ফেলে। আচ্ছা, আমি এটা পড়েছিলাম, কোথায় পড়েছিলাম, কিন্তু সেটা তোমার জীবনের সঙ্গে মিলে গেছে। হ্যাঁ, এবং আমার মনে হয় মিলে গেছে, এবং সেটার জন্য আমি মনে হয় আমার বাবা মাই হয়তো পুরোটাই দায়ী, গুরুরাও আছেন যারা রক্ত প্রবাহে প্রবাহিত তোমার যে গুণগুলো রয়েছে, বাবা মাদের যদি গুণ থাকে তবেই তো সেটা পরবর্তী প্রজন্মে সেটা প্রসারিত হয়। সেটা তোমার মধ্যে এসেছে, এবং তুমি এত বিনয়ী, এত নম্র, এতগুলো কাজ করেছো, এত বছর 10 বছর টানা চ্যাম্পিয়ন হওয়া মুখের কথা তো নয়। আমরা হয়তো রেজাল্টটা দেখছি, কিন্তু তোমার যে অধ্যবসায়ের একটু কথা আমাকে একটু শেয়ার করো, যাতে তোমার মধ্যে দিয়ে আমি বার্তা পৌঁছে দিতে পারি সবার মধ্যে, যে তুমি এই যে দিনের পর দিন পড়াশোনার সঙ্গে সঙ্গে এই যে প্র্যাকটিসটা করতে, তোমার একটু স্কেডিউলটা আমার সঙ্গে যদি একটু শেয়ার করো, তাহলে মনে হয় আমাদের নতুন প্রজন্ম যারা আসছে তারা তোমার থেকে কিছু নিতে পারবে। স্কেডিউল বলতে সত্যি আন্টি প্রত্যেকটা স্তরে, স্কুল স্তরে বা কলেজ স্তরে, এখন চাকরি স্তরে আমার স্কেডিউলটা ডেফিনেটলি একটু পাল্টে গেছে, কিন্তু যেটা কনস্ট্যান্ট আছে এবং ছিল সেটা হচ্ছে আমার বাবা মার কনস্ট্যান্ট সাপোর্ট। ঠিক আছে, হয়তো 1 মিনিটও আমি যদি গানের রেওয়াজ করার সময় হয়তো মা বা বাবা হারমোনিয়ামটা খুলে রেখে দেন, এইটার সাথে আমি যাদের কাছে স্কুলে পড়েছি বা যে কলেজে পড়েছি, স্কুলে মহাদেব বিড়লা গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল বা কলেজ সেন্ট জেভিয়ার্স কলেজ, সেখানকার শিক্ষকরা এবং শিক্ষিকারা খুব সাপোর্টিভ, এবং যাদের কাছে আমি গান শিখেছি, গুরুমা, গুরু দাদা, তারাও আমার শিডিউলের সঙ্গে অ্যাডজাস্ট করেছে। তো জিনিসটা শুধু আমার তরফ থেকে বললে হবে না, তারা তো, আমি যেটা বলছি, গুরুমা হয়তো অ্যাডজাস্ট করেছে, বাবা হয়তো হারমোনিয়ামটা খুলে রেখেছে, কিন্তু তোমার সকালবেলা, যেমন আমি এটা শুনেছি, সৌরভ গাঙ্গুলিকে আমি বলতে শুনেছি, ও যখন প্র্যাকটিস করতো একটা বলই 300 বার প্র্যাকটিস করতো। আমি সেটা বলছি, সেরকম ভাবেই তুমি যখন, আমি যেটা বলতে চাইছি, যে আনসারটা নিতে চাইছি, সেটা হচ্ছে তুমি যখন তীরন্দাজি হলে আর কি, তার পেছনে যে তোমার চর্চাটা, সেইটা বলো। সেটা একটু খালি করে যেতে হতো না, সেটা সবকিছুই একটা গান তুললেও আমাকে হয়তো পরিবেশন করার আগে 100 বার করতে হয়। হ্যাঁ, আমি সেটা, কিন্তু আমি তো খুব তাড়াতাড়ি ভোরবেলা উঠি, ওই নাইট পারসন মর্নিং পারসন যদি কেউ বলে, আই এম আ ভেরি মর্নিং পারসন, আর্লি রাইজার। তো স্কুল কলেজ মোটামুটি 8টা 8:30টায় বেরিয়ে যেতে হতো, তার আগে উঠে আমি একটু পড়াশোনা করতাম, এবং তার আগে সকালবেলাতেই আমি আর্চারি প্র্যাকটিস করতাম। সেটা আমি হয়তো 4টে থেকে উঠে, সেটাই বলো, ভোর 4টের সময় উঠে প্র্যাকটিস করতে, সেটাই জানার ছিল। তারপরে স্কুল বা কলেজে যাওয়ার আগে হয়তো পড়াশোনা কিছুটা করে নিতাম, করে নিয়ে, তুমি এমন ভাবে বলছো কিছুটা, তো পাস করার জন্য হয়, ওইটুকুর মধ্যে তুমি এত ভালো রেজাল্ট করলে কি করে? সেটাই, ওই পড়তাম, যখন পড়তাম মন দিয়ে পড়তাম, পড়তে ভালো লাগতো চিরকালই, এবং সেই কারণেই হয়তো এই আমার প্রফেশনালি কলেজের অধ্যাপক হওয়ার, অধ্যাপিকা হওয়ার রাস্তাটা, সেটা আমার, কারণ আমার চিরকালই পড়াশোনা করতে খুব ভালো লাগতো, এটা আনন্দ পেতাম। ঠিক আছে, তো এই জন্য প্র্যাকটিস করার পর পড়তে বসতাম। স্কুল কলেজ থেকে স্কুলে তো ডিরেক্ট বাড়ি চলে আসতাম, কলেজ হলে হয়তো একটু বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মেরে বাড়ি এসে পড়া, বা তারপরে হয়তো গানের ক্লাস, আবার 9টা 9:30 আমি ঘুমোতে চলে যেতাম। তো ওই একটা প্যাকড স্কেডিউল থাকতো। এবার টাইম বের করে নেওয়াটা আমি শিখেছি আমার বাবা মায়ের কাছ থেকে, টাইম ম্যানেজমেন্টটা সত্যি ওনাদের কাছ থেকে শিখেছি।
ওই সকালে উঠে মানে পর 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 করে যেতে, মানে কোনো দিকে আড্ডা বলা মানে ছিল না। না, আড্ডা মারিনি বলাটা খুব ভুল হবে। স্কুল লাইফে সেরকম কিছু ছিল না। কলেজ লাইফে যখন মাস্টার্সে পড়তাম, বন্ধু বান্ধবের সঙ্গে সিনেমা দেখতে যাওয়া, খাওয়া দাওয়া, সেটা ছিল, কিন্তু নিজের কাজটা করে নিতে। হ্যাঁ, মানে আমার যেটা মনে হয়েছিল বা আমি যেটা করেছিলাম, যদি আমি কোনোদিন সারাদিন বন্ধুদের সঙ্গে বেরোনো থাকতো, আমি হয়তো 1 ঘন্টা আগে উঠে গানটা রেওয়াজ করে বা আর্চারিটা প্র্যাকটিস করে বা পড়াশোনা করে, মানে আমার যে সেই দিনের জয় কাজটা সেটা হয়তো, হ্যাঁ, মানে ওই 1 ঘন্টা আগে উঠে মানে একটু ঘুম কম্প্রোমাইজ করে নিয়ে যাতে আনন্দটাও করতে পারি, এটাও যাতে থাকে, এরকম একটা আর কি। বাহ, এই যে তোমার যে জার্নি, আরো শুনবো, আরো অনেক কথা শুনবো। আজকে আমার এপিসোডটা ছোট হয়ে গেছে, তাও তার মধ্যে থেকেও শুনবো। এই যে তুমি এতগুলো গানের এতগুলো ভাগ, আমি বলছি ঠুংরি, ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, টপ্পা, লোকসঙ্গীত, তার সঙ্গে সঙ্গে আধুনিক, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, সবটাই এত সুন্দরভাবে খেলিয়ে খেলিয়ে করতে পারো। এই জন্য বলছি আমি এত কনফিডেন্টলি, কারণ আমি তোমাকে পরিবেশনটা তোমার শুনেছি, তাই জন্যই বলছি। তো এই মুহূর্তে একটা তোমার গলায় কি গান শুনতে পারি রিক? যেহেতু আমি ক্লাসিক্যালের ছাত্রী, হ্যাঁ, আমি একটি সেমি ক্লাসিক্যাল দিয়ে শুরু করবো। নিশ্চয়ই, খুবই জনপ্রিয় একটি গান, নিশ্চয়ই। এবং আমি পাহাড়ি ঠুমরি একটি, দুটো লাইন গাইবো। নিশ্চয়ই। रंगी सारी सारी गुलाबी चुनरिया हो, रंगी सारी गुलाबी चुनरिया हो, रंगी सारी गुलाबी चुनरिया हो, मोहे मारे नजरिया सवरिया, हाय मोहे मारे नजरिया सवरिया हो, रंगी सारी गुलाबी चुनरिया हो, रंगी सारी गुलाबी चुनरिया हो, मोहे मारे, हाय मोहे मारे नजरिया सवरिया हो। जाओ जी जाओ है बनाओ ना बतिया, जाओ जी जाओ है बनाओ ना बतिया, ए जी बाली है मोरी उमड़िया हो, ए जी बाली है मोरी उमड़िया हो, मुहे मारे नजरिया सवरिया, हाय मुहे मारे नजरिया सवरिया हो, हमारे नजरिया सवरिया हो, हमारे नजरिया सवरिया हो, रंगी सारी गुलाबी चुनरिया हो, मुहे मारे, हाय मुहे मारे, हाय मुहे मारे नजरिया सवरिया हो। উফ, দারুণ বাবা, কি করে এতগুলো দিক এত সুন্দর করে সামলাচ্ছ এবং ভালো করছো। মানে আমরা কি, মানে আমাদের অনেককে আমি দেখেছি জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, কিন্তু তোমাকে বলা যেতে পারে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ অল। মানে এত সুন্দর করে, মানে তুমি যেটাই করেছো, আমি তো দেখছি রিক, আমি আজকে থেকে তো দেখছি না তোমাকে, বেশ হ্যাঁ বহু বছর 2017 সাল থেকে তোমাকে আমি দেখছি, এই জন্য আমি অনেকটা বড় হতে দেখি। হ্যাঁ একদমই তাই। আর এত সুন্দর, আর তোমাদের পুরো পরিবারটাই খুব ভালো। আমি জানো তো, এটা আমার একটা গুণ, আমি দেখেছি আমার না ভালো ভালোদের সাথেই বন্ধুত্ব হয়,
সেটা আমার মনে হয় কারণ তুমি খুব ভালো বলে। তাই কি? হ্যাঁ, মানে you attract people the way you are. আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আই এম অনার্ড। আজকে এখন তো এটা শুনলাম, এরপরে তুমি আরেকটা কি গান ভেবেছো সেটা আমাকে বলো। একটা এই পুজোর আশপাশ, হ্যাঁ, এই এপিসোডটা যেহেতু আমাদের পুজোর অক্টোবর মাসে এটা রিলিজ করবে, তাই জন্য তোমার কণ্ঠে একটা পুজো মায়ের গান একটু গাইলে ভালো লাগবে, তাই দুটো লাইন গাই। নিশ্চয়ই। মায়ের গান এমনি গাইতে সারা বছর ভালো লাগে, পুজোর সময় গাইতে একটু বেশি ভালো লাগে। দুর্গার একটি বন্দনা, কথা সুর শ্রী সঞ্জয় চক্রবর্তী, রাগ দুর্গার ওপরে, আমার গুরুমায়ের কাছ থেকে শ্রীমতী স্বাগতা দাসের কাছে শেখা। ভুবন মোহিনী মা, ভুবন মোহিনী মা, ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী মা, ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী, তুমি মহাবিদ্যা আদ্যা শক্তি, এ বিশ্ব তোমারি বিভূতি, তুমি শক্তি জ্ঞান মুক্তি, তুমি শক্তি জ্ঞান মুক্তি, প্রেমানন্দ দায়িনী, ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী, তুমি হৈমবতী, তুমি অহং নাশিনী, হৈমবতী তুমি অহং নাশিনী, জগত জনে রিপুদলনী, জগত ধাত্রী ত্রাণকারিণী, তুমি আদি জননী মা, ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী মা, দুর্গে দুর্গতি হারিণী মা, দুর্গে দুর্গতি হারিণী মা। খুব সুন্দর, খুব সুন্দর, দারুণ দারুণ। আচ্ছা, তোমার এই গানের যে জীবন, তুমি এটা পারিবারিক সূত্রে কি বহন করেছো এই গুণটা? তোমাদের পরিবারে কে সঙ্গীত শিল্পী ছিলেন বা আছেন? সঙ্গীত শিল্পী কেউ ছিলেন না আমার পরিবারে, কিন্তু সাহিত্য জগতের সঙ্গে অনেকেই ওতপ্রোতভাবে জড়িত। আমার বাবা কবি, প্রাবন্ধিক, সাহিত্যিক কেতকী প্রসাদ রায়। উনি, আমি যতদূর জানি, স্কুল কলেজের সময় থেকেই কবিতা লেখা শুরু করেছেন, এখন বিশিষ্ট কবি হয়েছেন। মানে ছন্দ আর সুরটা তোমার ভেতরে ঢুকে গেছে। হ্যাঁ, এইটা। এবং আমি শুনেওছি যে আমার জেঠু পিসিরা অনেকেই যাত্রার সঙ্গে তারা জড়িত ছিলেন। তো ওই পরিবার থেকে আসার সূত্রে মা কথা আলাদা করে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, কারণ মা সাহিত্য জগতের সঙ্গে নন, মা তো আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় এবং ইন্টারন্যাশনাল কোচ আর্চারি শ্রীমতী রুমা রায়। কিন্তু মা খুব সাহিত্য জগৎটাকে ভালোবাসে। সকালবেলা গানটা মা চালিয়ে দেন আর কি, ক্লাসিক্যাল, ঘুম থেকে উঠেই ক্লাসিক্যাল গান। আমার মনে হয় একদম ছোটবেলায় তুমি যখন বেড়ে উঠেছো তখনও
আমাদের যেমন কান তৈরি হয় সেরকম ভাবে গান চালিয়ে তোমার কান তৈরি হয়ে গেছে ছোটবেলা থেকে, এবং হৃদয়ে ওটা বসে গেছে আর কি। হয়তো কেউ সঙ্গীত শিল্পী নয়, কিন্তু সাহিত্য এবং কালচারাল সাইডে সবাই খুব মন প্রাণ দিয়ে জড়িত, এবং সেইটা হয় সেই সূত্রে তোমার এগিয়ে আসা, এগিয়ে চলা। তোমার কণ্ঠে তো দুটো সঙ্গীত শুনলাম, তার সঙ্গে সঙ্গে জানলাম তোমাদের পরিবারের কথা, তোমার বাবা মার কথা। তোমার বাবার সঙ্গে আমার আলাপ আছে, তোমার মার সঙ্গেও আমার আলাপ আছে, কারণ নানান অনুষ্ঠানে ওনারাই তো আমাকে আমন্ত্রণ জানান এবং নানান জায়গায় পারফর্ম করি। আমি জানি ওনারাও আমাকে খুব ভালোবাসেন, তাই তো? খুবই ভালোবাসে, খুবই ভালোবাসে। এবং শুধু তোমার কথা তো আমাদের এমনি যখন বাবা মার সঙ্গে আমি ধরো গল্প করি, তোমার কথা এবং তোমার পুরো পরিবারের কথা, আঙ্কেলের কথা, ভাইয়ের কথা, সবার কথাই একসঙ্গে হয়। এবং তোমাদের পরিবারটাও যেরকম একটা মানে সমৃদ্ধ, সাংস্কৃতিকের দিক দিয়ে সমৃদ্ধ, কারণ শুধু অনুষ্ঠানে তোমাদের সঙ্গে তো দেখা নয়, আলাদা কিছু ইনভিটেশনে পারিবারিক হিসেবেও আমাদের সম্পর্ক। তো অন্য ক্ষেত্রেও তোমাদের পরিবারটাও খুবই একটা কালচারালি কমপ্লিট পরিবার, সেটা নিয়েও আলোচনা হয়। থ্যাংক ইউ। এই যে তোমাদের মতো গুণী মানুষদের সঙ্গে আমাদের আলোচনা এবং আলাপ এবং ভালোবাসার আদান প্রদান এবং সাংস্কৃতিক আদান প্রদান, যেটা বলবো ভাব আদান প্রদান, এটা যেন আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে। বলো, আজকাল তো মানে এটা হওয়া বাঞ্ছনীয়। এই সাংস্কৃতিকমূলক কাজকর্মের মধ্যে দিয়ে আমাদের যে বৃত্ত বা পরিধি বেড়ে চলেছে, সেটাই তো দরকার। একদম হারিয়ে যাচ্ছে অনেক কিছু, না? খুব হারিয়ে যাচ্ছে, আন্তরিকতা চলে যাচ্ছে। আবার আমি দেখছি অনেক সময় মানুষ না খুব এত বেশি দৌড়চ্ছে, মানে মানে কোনো কাজের জন্য খুব দৌড়চ্ছে বলে আশেপাশের অনেক সম্পর্ক কিন্তু হারিয়ে যাচ্ছে। তোমরা তো সল্টলেকেও থাকো, আমার মনে হয় সল্টলেক তো আমি শুনেছি যে বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে, বহু গড়ে উঠেছে। এবং সেটা খুবই খারাপ লাগে, কারণ সব সন্তানরা হয়তো বাইরে কাজের সূত্রেই যেতে হয় তাদেরকে, মেনলি তারা চলে আসতে পারে না, খুবই খারাপ লাগে। এবং আমার যেটা মনে হয় যে টেকনোলজি যতটা আমাদেরকে মানুষের কাছে পৌঁছে দিয়েছে, টেকনোলজি আমাদের মানুষের থেকে দূরে সরিয়েও দিয়েছে। একদমই তাই। বহু জায়গায় এরকম আমি দেখেছি, খেতে বসে মানে কোনো রেস্টুরেন্টে গিয়ে হয়তো কোনো পরিবার খাচ্ছে, 4 জন গেছে, 4 জনেই ফুডটা অর্ডার করে কিন্তু ফোনের মধ্যে আছে। এটার মধ্যে তো অনেকটা হৃদ্যতা কমে যায়, এটা আমার মনে হয়। ঠিক বলেছো। তো সাংস্কৃতিকের মধ্যে দিয়ে অনেক হৃদ্যতা বাড়ে এবং তাতে কি হয়, ব্রেনেরও কাজ হয়। চর্চাটা যে হয়, চর্চা হলেই তো ব্রেনটা অ্যাক্টিভ থাকবে। এবং আজকাল বলছে যারা বয়স্ক হয়ে গেছেন, বয়স্ক মানুষদের ডক্টররা রীতিমতো প্রেসক্রাইব করছেন যে আপনারা সাংস্কৃতিক কাজকর্ম করুন, তাহলে আপনাদের চর্চায় আপনারা থাকতে পারবেন, আপনাদের ব্রেনটা অ্যাক্টিভ থাকবে। এবং অনেক কালচারাল হাব গড়ে উঠেছে, একদম, তাই না? বহু কালচারাল হাব গড়ে উঠেছে। এবং এক্ষুনি যেটা আমি বললাম, সোশ্যাল মিডিয়া হয়তো অনেক কিছু কেড়ে নিয়েছে, অনেক কিছু দিয়েছে। আমরা অনেক কিছু জিনিস যেটা হয়তো আগে খুব খুঁজতে হতো, আমরা যেরকম ইউটিউবে আমরা খুব অনায়াসে ফ্রিতে বহু গান শুনতে পাই। একদমই তাই। এবং অনায়াসে অনেক প্রোগ্রাম যেগুলো ধরুন লাইভ হয়, সেই লাইভ প্রোগ্রামগুলোও দেখতে পারি। সব সময় হয়তো আমরা গিয়ে পৌঁছতে পারি না সেই অনুষ্ঠানে। একদমই তাই। এই সাংস্কৃতিক জগৎটাকেও কিন্তু মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে টেকনোলজি। একদিকে ভালো, আবার একদিকে ভালো নয় আমি বলবো না। আমরা যদি সেটা সৎ ব্যবহার করি, যদি ভালো পথে আমরা নিজেদেরকে চালনা করতে পারি, তাহলে মনে হয় সবটাই ভালো। আর জানো, আমার মনে হয় কেউ কাউকে খারাপ করতে পারে না। খারাপটা তার নিজের দোষেই সে খারাপ হয়। কেউ কাউকে কিন্তু খারাপটা, মানে আমার কাছে যদি ভালো জিনিসটা থাকে, খারাপ জিনিসটা থাকে, এটা তো আমার বোধের ব্যাপার যে আমি ভালোটা নেব না খারাপটা নেব। আমি তো ভালোটা নিচ্ছি কারণ এটা আমার শিক্ষা। মানে আমার মনে হয় চ্যারিটি বিগিনস অ্যাট হোম। মানে বাড়িতে যেরকম ভাবে তোমাকে সেই শিক্ষাটা দেওয়া হবে, তুমি ভালোটা নিতে বাধ্য। একদম, তাই না? বলো। একদম একদম। আমার অনেক ঘটনা ঘটছে, আমার মনে হয় ওই যে বললাম, বোধটা সবার মধ্যেই, সবার যেন বোধোদয় হয়। কি বলো? একদম একদম। আমরা এই কামনাই করি যেন সবার যেন
ভালো বোধ হয়, ভালো বোধ, সুবোধ হয়। সুবোধ। আরেকটি গান শুনি, কি গান শোনাবে বলো? যেহেতু আড্ডা, একটু একটা টপ্পা গাই। হ্যাঁ, টপ্পা গাও, দারুণ লাগবে। তোমার কণ্ঠে দেওয়া সব গানই ভাল লাগে, টপ্পাটা হোক এখন। টপ্পার ঠিক নয়, আমি ভুল বললাম, বৈঠকি। যাই হোক, আমাদের আড্ডা বৈঠকি, স্বর্গীয় শ্রী রামকুমার চট্টোপাধ্যায়ের গাওয়ার চেষ্টা করছি গানটি, খুবই জনপ্রিয় গান। আচ্ছা। ওগো যমুনা ওগো যমুনায় জল আনতে যাচ্ছ, ওগো যমুনায় জল আনতে 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 যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ? যমুনা জল আনতে যাচ্ছ, যমুনা জল আনতে 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 যাচ্ছ, সঙ্গে নেই তো কেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ? যাচ্ছ তুমি হেসে হেসে যাচ্ছ, তুমি হেসে হেসে যাচ্ছ, তুমি হেসে হেসে কাঁদতে হবে অবশেষে। ওগো জল তুমি আনছো, ওগো কলসি তোমার যাবে ভেসে, লাগলে জলের ঢেউ, ওগো কলসি তোমার যাবে ভেসে, লাগলে প্রেমের ঢেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ? Going to bring Jamuna water, going to bring Jamuna, Jamuna, Jamuna water, no one with you whose family belong to, oh madam, family belong to. You are going laughing and laughing, যাচ্ছ তুমি হেসে হেসে, you will return crying, crying, কাঁদতে হবে অবশেষে। ওগো কলসি তোমার, ওগো কলসি তোমার যাবে ভেসে, লাগলে প্রেমের ঢেউ, and the wave of water will go flowing, love of wave at you whose family belong to, oh madam, family belong to. কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ? দারুণ 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 রিক, দারুণ দারুণ, খুব সুন্দর। তোমার গলায় একটা ব্যাপার আছে বুঝলে, এই উপরে উঠে যাচ্ছ আবার নিচে নামছো, এই যে চর্চাটা বলো না, সাইড কি করে যে তুমি এটা করছো একটু বলো। এই আমার আড্ডা ঘরে তোমাকে পেয়েছি মানে তো তোমাকে ছাড়া যাবে না, এগুলো একটু বলতে হবে, একটু ট্রিক গুলো বলো না। ট্রিক তো অ্যাকচুয়ালি কোনো কিছুর আর্ট ফর্মের, তোমাকে আমি কি বলবো, তুমি তো নিজেই আবৃত্তি করো, তুমি জানো কি, তোমার থেকে শুনবো। তুমি তো জানো কোনো কিছু ট্রিক তো ওরকম হয় না, গলা চর্চা করতে হয়, এবং ওটাই তো ট্রিক, গলা চর্চাটাই তো ট্রিক। আমি যা গুরুজিদের কাছ থেকে শিখেছি যে আমরা সারগম করি, পাল্টা করি, ক্লাসিক্যাল করি, ক্লাসিক্যালের বন্দিশ করি, মন্দ্র সপ্তক রেওয়াজ করি, এগুলো যা গুরুজিদের কাছে শোনা। মন্দ্র সপ্তক রেওয়াজ করলে তার সপ্তকে চলে, একটু গলার খেয়াল নিতে হয়, কিন্তু আমি জানি না কতটা নিতে আমি পারি। সেটার কারণ হচ্ছে, বলে নাকি গান যারা করে খুব আস্তে কথা বলে, আমি পুরো সেটার 180 ডিগ্রি উল্টো, কারণ আমি একদম আস্তে কথা বলি না। আর আমি যে প্রফেশনে আছি সেখানে আমি আস্তে কথা বলতেও পারি না, কারণ স্টুডেন্টদের তো আস্তে কথা বলা যায় না, কিন্তু চেষ্টা করি যতটা করা যায়। তুমি এরকম একজন বাচ্চা মেয়ে, তোমাকে আমার তো সবসময় লাগে তুমি আমার কলেজে পড়াচ্ছ, মানে তোমাকে দেখে কেউ বুঝতে পারে যে তুমি একজন কলেজের প্রফেসর, মানে তোমাকে দেখে তো একটা বাচ্চা মেয়ে মনে হয়। তুমি মেইনটেইন করেছো কি করে? মেইনটেইন করেছি কিনা জানি না, কিন্তু এটা বহু 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 মানে খুব
হাসির গল্প আছে যে আমাকে কলেজেই বুঝতে পারেনি স্টুডেন্টরা যে আমি টিচার, এবং আমাকে অনেকবার স্টুডেন্টরা বলেছে ভেরিফিকেশনের লাইনে গিয়ে দাঁড়াতে, কারণ টিচার আসবে ভেরিফিকেশন করার জন্য। এবার সেটা মেনটেন, জানি না মুখের ব্যাপারটা ওরকম হয়ে গেছে কিনা, কিন্তু মেনটেন আমি সেরকম অর্থে কিছু কিন্তু করি না। ইউ আর জাস্ট ওয়েল মেনটেন্ড। আমি দেখছি তো একটা বাচ্চা মেয়ে, মানে আমি তোমাকে অ্যাজ ইট ইজ, মানে এরকম চেহারাটাকে রেখে দিলে কি করে? একটু মোটা হলে না? মোটা আমি হয়েই যাই না, বলাটা ভুল, তুমি কন্ট্রোল করো। একটু এক্সারসাইজ, খেলাধুলার সঙ্গে যেহেতু যুক্ত আছি মায়ের সূত্র ধরেই, এবং এখনো যেহেতু যুক্ত আছি, হয়তো আমি মানে টুর্নামেন্ট নিজে খেলি না, কিন্তু যেহেতু জাজিং করি, খেলাধুলার সঙ্গে যেহেতু যুক্ত আছি, এইটুকুনি মা বুঝিয়েছিলেন যে আমরা খেলাধুলাটা সব সময় যে মানে একদম ফাস্ট হতে হবে এটা না করলেও শরীর চর্চা, to live a very healthy life and a fit life, it is very important to do exercises. তো এক্সারসাইজ সকালবেলা উঠে একটু করি, করার চেষ্টা করি সময় বের করার। কলেজ মানে এই যে এতগুলো কাজ করছো সেটাই তো ব্যাপার। তুমি সাংস্কৃতিক কাজকর্মেও তো যুক্ত, আমি জানি সক্রিয়ভাবেই যুক্ত, এবং নানান ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করো, এবং শুধু নিজে পারফর্ম করো তা তো নয়, তুমি অনেককে নিয়ে কাজ করো। তোমাদের পরিবারের সবাই মানে এতটাই বাড়িয়ে রেখেছে, মানে ভালোবাসার হাত, সবাইকে নিয়ে তোমরা চলতে ভালোবাসো। একা একা করার থেকেও আমি দেখেছি তোমরা গ্রুপ অ্যাক্টিভিটিও খুব করো, তার সঙ্গে সঙ্গে সামাজিক কাজকর্ম করো। এই যে কাজগুলো করো তার থেকে তো আনন্দ অবশ্যই পাও, কিন্তু কখনো কি মনে হয়েছে যে, আমি এটা খুবই ব্যক্তিগত জায়গা থেকে বলছি, কারণ আমার মাঝে মাঝে নিজের মনে হয়েছে জানো, তাই জন্যই আমি তোমাকে জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে আমি সামাজিকভাবে ধরো উপকার করলাম কাউকে, হ্যাঁ এটা সবাই বলে উপকার করার পর ভাবতে নেই, মনে রাখতে নেই, ভুলে যেতে হয়, কিন্তু মানুষ তো হৃদয়ে আমার না মনে হয় তার বদলে আমি যে সবার ভালোবাসা পেলাম তাও কিন্তু হয় না। দেখা গেল তুমি যার উপকার করার জন্য এগিয়ে গেলে সেই দেখা গেল অনেক কিছু ভাবে তোমাকে খারাপ করার জন্য, হয়তো তোমার খারাপ হলো না, কারণ উপরে তো ভগবান আছেন, তুমি তো নিজের পথে তো একদম সঠিক। এরকম কি তোমাদের সম্মুখীন হতে হয়েছে? বা তোমার যে যার জন্য তুমি ভালো ভাবলে সেই হয়তো তোমার ভালোটা ভাবলো না, উল্টে অন্য কিছু করার চেষ্টা করলো, সে সাফল্য হয়নি কিন্তু চেষ্টা করেছে? হয়তো কেউ করেছে, সেটা মনে না রাখার চেষ্টাই আমরা করা উচিত, কারণ আমার এই মুহূর্তে মনে পড়ছে না। একটা কথা কিছুক্ষণ আগেই তুমি বললে না যে তোমার সঙ্গে শুধু ভালো মানুষের পরিচয় হয়, আমার মনে হয় যে ইউ অ্যাট্রাক্ট দোজ পিপল, তুমি যেরকম। এবার মানুষ তো বহু রকমের হয়, এবং তারা হয়তো সেই সিচুয়েশনে কোনো হয়তো কিছু হয়ে যেতেও পারে, কিন্তু আমাদের সঙ্গে মানে আমার যতদূর মনে হয় যে কেউ কিছু সেরকম করেনি, এবং যেটা এটাও ঠিক যে ওপরে যেহেতু ঈশ্বর আছেন, তারা হয়তো কেউ চেষ্টা করলেও হয়তো আমরাই বুঝতে পারিনি কিছু, আমরা হয়তো ঠিক পাশ কাটিয়ে দিয়ে বেরিয়ে চলে গেছি, যেটা করা সেটা হয়ে গেছে। তাই হয়তো মানে আমার মনেও পড়ছে না যে কেউ করেছে কি না। আসলে কি জানো তো, আমার যেটা মনে হয় রিক, তুমি যেটা বলছো খুব ভালো করেই বললে, আসলে আমরা তো সবসময় ঈশ্বরের সাথেই আছি, কারণ আমাদের এই যে চর্চা, তোমার যে এই যে সঙ্গীত জীবন, তারপরে তোমার পড়াশুনো, তোমার আর্চারি, তারপরে তোমার ইংরেজি অনুবাদ করা কোনো সাহিত্যে, তার জন্য তো প্রচুর পড়াশুনো করতে হয়। শুধু পড়াশুনোটা তো এমনি এমনি হবে না, ঈশ্বর সাধনাটাই কিন্তু পড়াশোনা। একদম একদম এই পড়াশোনা, ঈশ্বর সাধনা। সেই এই যেহেতু ঈশ্বর সাধনার কথা একটা বললে আন্টি, আমার বাবা বলেন সঙ্গীত নাকি শ্রেষ্ঠ ঈশ্বর সাধনা, সেই জন্যে আর যাই
করি না কেন, মানে আমি যদি সবকিছু বন্ধ করে শুধু গান বাজনাও করি, ওনার সাধনা করা হবে, সাধনা, এবং আমার বাবা মা তাতে মনে হয় বেশি খুশি হবে। আমারও তাই, আমি আলাদা করে জানো তো পুজো করার টাইম বের করে উঠতে পারি না, আমার এই যাপন এটাই আমার পুজো। হ্যাঁ, সবই তো আমরা তো আসলে সবাই মা সরস্বতীকেই সাধনা করি, একদমই তাই। আমরা সঙ্গীত শিল্পী হই, বা আমরা খেলার জগতে যুক্ত থাকি, বা আমরা তোমার মতো বাচিক শিল্পী হই, বা সাহিত্য জগতে, বা পড়াশোনায়, আমরা তো সেই সব সময় মা সরস্বতীকেই আরাধনা করছি, সাধনা করছি, ওনাকে আমাদের পাশে রাখার, ওনাকে আমাদের কণ্ঠে রাখার, হাতে রাখার, এটাই চেষ্টা। আমার মনে হয় একটা বই আমি কেতকীদার একটা বই পড়েছি, কণ্ঠে ঈশ্বরের বাস, তাই না? হ্যাঁ, এরকম একটা বই। হ্যাঁ, আমি কি ঠিক বললাম নামটা? না, ওটা সেদিন ঈশ্বর এসেছিলেন, এরকম একটা নাম ছিল, সেদিন ঈশ্বর এসেছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার একটু নামটা কনফিউশন হচ্ছিল, কারণ আমি বইটা আমি পড়েছি। হ্যাঁ, সেদিন ঈশ্বর এসেছিলেন, ওইটা ওখানে অ্যাকচুয়ালি ওই একটা কবিতা আছে, সেদিন ঈশ্বর এসেছিলেন, এবং ঘটনাচক্রে ওই কবিতাটাও বাবার ঠিক আমাকে নিয়েই লেখা। আমার সঙ্গে গাড়ি চালাচ্ছে নাকি, আমি কখনো এরকম কিছু বলেছিলাম, কালো বিড়াল কাটলে নাকি গাড়ি থামাতে হয় বা কিছু হয়, তো বাবা বলেছিলেন যে কালো বিড়াল কাটলে বাড়িতে কেউ আসেন, তাই নাকি আমরা সেদিন বুঝতে পেরেছিলাম কিছু ঈশ্বর এসেছিলেন, এরকম কিছু একটা কবিতা। আমি সব সময় বাবার সব কবিতা পড়ি, সব কবিতা বোঝার মতো আমার অতটা জ্ঞান হয়েছে কিনা আমি জানি না, হয়তো কিছু কবিতা বুঝি, কিছু কবিতা নিজের মতো এক্সপ্লেন করে নি, কিন্তু ওরকম একটা বই আছে বাবা, সেদিন ঈশ্বর এসেছিলেন। ঠিক ঠিক, আমি বইটি পড়েছি এবং আমার খুব ভালো লেগেছে। আর তোমার কণ্ঠে এখন এই মুহূর্তে কোন গানটি শুনবো বলো, এবং এটাই আমি শেষ গান নেব আজকের এপিসোডে। হ্যাঁ নিশ্চয়ই, আমি খুব একটা অনেক গান গাইলাম তো, একটা ফোক গাই, এবং সেই ফোকে কি বলবো, প্রাণনাথকে আরাধনা করা হচ্ছে, শ্রীকৃষ্ণকে আরাধনা করা হচ্ছে, জগতের ঈশ্বর। নিশ্চয় বাউল শাহ আব্দুল করিমের গান। মনে সাহে প্রাণে সায়, মনে মনে সাহে প্রাণে সায়, দিল হে সায়ে জারে, তোমরা কুঞ্জ সাজাও গো, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, সখী কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময় কোকিল ডাকে কুহু সুরে, যৌবন বসন্তে এমন থাকতে চায় না ঘরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। নয়ন যদি ভুলে সই গো, মন ভুলে না তারে, নয়ন যদি ভুলে সই গো, মন ভুলে না তারে, এগো প্রেমের আগুন হইয়া দ্বিগুণ দিন হে বারে, সখী কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বাবা, আমি তো একদম মোহিত হয়ে উঠেছিলাম। দারুণ দারুণ, তোমার কণ্ঠটাই এত সুন্দর, প্রত্যেকটা গান তুমি আজকে এখানে পরিবেশন করলে, প্রত্যেকটা গান প্রচন্ড খুব খুব ভালো লাগলো আমার। আমি কতটা ভালো গেয়েছি সেটা তো ঈশ্বর এবং গুরুদের আশীর্বাদে। আমি আজকে
এই তোমার সঙ্গে আড্ডাটা মারতে পেরেছি, এটা আমার কাছে এই দুপুরবেলা আমার কাছে পরম। দাঁড়াও, এখন আমি যেতে দেবো না আমার আড্ডা ঘর থেকে, তোমাকে আমি আরেকটা প্রশ্ন করব, দাঁড়াও। কিন্তু উত্তরটা আমি চাই একদম হৃদয় থেকে দিতে হবে। আমি জানো তো যাকে ভালোবাসি তাকে মন প্রাণ ঢেলে ভালোবাসি, আর আমি ভালোবাসা নিয়েই প্রশ্ন করব, উত্তর আমার চাই। আর তোমার আর যাকে ভালোবাসি তার সঙ্গে তো অভিমান হবেই, অভিমান হবে, রাগ হবে, কিন্তু ছেড়ে যাব না, তাকে ভালোই বাসবো, ভালোবাসবো, তাই তো? এক সময় ভালোবেসে তাকে ভালো না বেসে কি পরে থাকা যায়? সেটা তো হবে না। যে সময় যে ঘটনাগুলো ছিল সেটা সত্যিই ছিল, তাই না? একদম। হ্যাঁ, তা সেই ভালোবাসার কথা তোমার মুখ থেকে একটু শুনবো। তোমার জীবনে সেই প্রেমিক এখনো আসেনি? সেই প্রেমিক বলে কি ওরকম কিছু হয়? আমরা তো তাহলে তো সাহিত্য জগতের মতো কথা বলতে হয়, আমরা তো গান করি প্রেম ভালোবাসা তো সবকিছু নিয়ে। আর সবাই আছে, সবাই নেই, তুমি এরকম প্রশ্ন অন ক্যামেরায় তো করতেই হবে। এটা আমার আড্ডা, মানেই তো মনের কুঠুরিতে আমাকে ঢুকতেই হবে। মানে তোমার কিরকম পুরুষ পছন্দ? যদি আড্ডার মধ্যে দিয়ে আমার সমস্ত বন্ধুদের কাছে খবর পৌঁছে যায় যে রিক রায় এখনো অবিবাহিতা এবং খুব সুন্দর, মানে এতই বুঝতেই পারবে তোমার এই গুণগুলো তো সবই প্রকাশ হবে এই এপিসোডের মধ্যে দিয়ে। হয়তো বা দেখা গেল, যেমন আমি দেখেছি রচনা ব্যানার্জি দিদি নাম্বার 1-এ একটা সুন্দর মহিলা, সে তখনও বিয়ে করেনি, সে দিদি নাম্বার 1-এ গিয়ে বললো আমি এখনো বিয়ে করিনি। দেখা গেল প্রচুর সে ফোন কল করেছে, তার থেকে সে একজনকে বেছে নিয়েছে, এবং পরবর্তীকালে আবার সে যখন দিদি নাম্বার 1-এ গেছে বললো ও এই দিদি নাম্বার 1-এ অ্যাডভার্টাইজমেন্ট হয়ে গেছে, পেয়ে গেছে তার মনের মতো একজন পুরুষকে। হয়তো কি বা বলা যায়, এই আড্ডা ঘরের মধ্যে দিয়ে তুমি তোমার মনের মতো পুরুষকে পেয়ে গেলে। তাই জন্য বলো না তোমার পছন্দ, আমি আরেকবার ঘুরে আসবো। তোমার পছন্দটা বলো, তোমার পছন্দ হলো। পছন্দের কি আছে, মানুষ ভালো হতে হয়, মানুষ ভালো। তোমার এত গুণ, তাকেও তো সেরকম গুণী হতে হবে। সে তো মানুষ যদি ভালো হয়, এই শুধু ভালো মানুষ হয়, ভালো মানুষ হলেও হবে না, তার সঙ্গে তাকে গুণেরও অধিকারী হতে হবে। সেটা যদি ঈশ্বর তার সহায় হয় নিশ্চয়ই সে অধিকারী হবে, এবং নিশ্চয়ই তোমাদের আশীর্বাদ থাকলে আমি সেরকম একটা গুণের মানুষই আমার পাশে পাবো। তোমাকে আমি আশীর্বাদ করছি এবং ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তোমাকে তোমার জীবনের সঙ্গী খুঁজে পাও খুব তাড়াতাড়ি, তোমার মনের মতো, সেই কামনা করি, সেই ভালোবাসা জানাই, সেই শুভেচ্ছা জানাই। আর আমার আড্ডা ঘরে যারা আসছে তাদের জন্য আমি একটা ছোট্ট, মানে খুবই ছোট্ট একটা স্মারক দিচ্ছি তোমার জন্য। এই ছোট্ট স্মারকটা খুব সুন্দর দেখতে, এবং ছোট্ট কিছু হয় না, তুমি এইটার মধ্যে দিয়ে আমি তোমার আশীর্বাদ যেন পাই, এইটাই আমার কাছে ব্যাপার। আমার আশীর্বাদ তোমার সঙ্গে সব সময় রইল। আর তুমি অনেক অনেক বড় হও, তোমার এই চলার পথ খুব ভালো হোক এবং মসৃণ হোক, সবাইকে আরো আনন্দ দাও যেরকমভাবে আনন্দ তুমি দিয়ে আসছো। খুব ভালো থেকো, এইটুকু নিয়েছি। তাহলে বুঝতে পারলেন তো আমার আড্ডা ঘরে কারা কারা আসে। এতক্ষণ তো গানে গানে ভরিয়ে রাখলো, ওর অনেক কথা আমার এখনো শোনা বাকি রয়ে গেল। ও যাতে মনের মতো সঙ্গী পায় সেই শুভেচ্ছা আমি জানিয়েছি, সেই ভালোবাসাটুকু, সেই আশীর্বাদটুকু জানিয়েছি, এবং আপনাদেরও আশীর্বাদ চাই আমরা, যাতে আমরা এই আড্ডাঘরটাকে এগিয়ে চলতে পারি, আড্ডাঘর নিয়ে এগিয়ে যেতে পারি। তার জন্য তো তোমাদের ভালোবাসা চাই। আমি যতটা পারি করছি, আর চেষ্টা তো রয়েছে কিছু কিছু ভালো কাজ করবার। তোমাদের ভালোবাসা পেলে, আপনাদের ভালোবাসা পেলে, তোদের ভালোবাসা পেলে আশা করি আমরা এগিয়ে চলবো। অনেক ভালো থাকবেন সবাই। নমস্কার।